मेरा गीत जीवन संगीत कल भी कोई। তাকে মানা হয় ভারতের সব থেকে বড় শোম্যান, নাম রণবীর রাজ কাপুর, যাকে আমরা সবাই রাজ কাপুর নামে জানি। রাজ কাপুরজির জন্ম হয় 14 ডিসেম্বর 1924 সালে। এলাকা ছিল পেশাওয়ার, যেটা এখন পাকিস্তানে। রাজ কাপুরজির বাবা ছিলেন মহান অভিনেতা পৃথ্বীরাজ কাপুর আর মায়ের নাম রামসারণী দেবী কাপুর। মা বাবার 6 বাচ্চার মধ্যে তিনি সব থেকে বড় সন্তান ছিলেন। যদিও 6 বাচ্চার মধ্যে 4 জনই বেঁচে ছিলেন, রাজ কাপুর, শামী কাপুর, শশী কাপুর আর বোন উর্মিলা। এরপর রাজ কাপুরের পরিবার পেশাওয়ার থেকে পাঞ্জাবে চলে আসেন। রাজ কাপুরজির পড়াশোনা শুরু হয় কলোনেল ব্রাউন কেমব্রিজ স্কুল, দেরাদুনে। বাবা পৃথ্বীরাজ কাপুর বিভিন্ন থিয়েটার কোম্পানিতে কাজ করতে থাকেন, কখনো মুম্বাই, কখনো কলকাতায়। রাজ কাপুরজিও পৃথ্বী থিয়েটারে কাজ করতে আরম্ভ করেন আর বাবার সঙ্গে অভিনয় করতে থাকেন। একটা গল্প খুব জনপ্রিয় ছিল। যখন রাজ কাপুরের পরিবার কলকাতায় থাকতেন, তখন একবার খুব বৃষ্টি হয়। রাজ কাপুরের মা পৃথ্বীরাজ কাপুরকে বলেছিলেন যে আজ রাজ গাড়ি করে স্কুলে যাবে। পৃথ্বীরাজ কাপুর তখন বলেছিলেন বাচ্চাদের বেশি আরাম দেওয়া উচিত নয়, কারণ অনেক বাচ্চা আছেন যারা ট্রাম ধরে এই বৃষ্টির মধ্যেও স্কুলে যায়। কিন্তু যদি সত্যিই রাজের দেরি হয়ে যায় আর রাজের গাড়ির দরকার হয়, তবে ঠিক আছে, গাড়িতে করে স্কুলে পৌঁছে দাও। আর রাজ কাপুর পাশের ঘর থেকে এই সব কথা শোনেন। আর তখন বর্ষাতি পরে হাতে স্কুলের স্যুটকেস নিয়ে পায়ে হেঁটে স্কুলে রওনা দেন। মা রাজজিকে আওয়াজ দেন আর বাবা পৃথ্বীরাজ কাপুর মাকে আটকান আর বলেন এই ছেলে একদিন এত গাড়ির মালিক হবে কেউ ভাবতে পারবে না। মাত্র 10 বছর বয়সে রাজজিকে ছবিতে অভিনয় করতে দেখা যায়। 1935 সালের ছবির নাম ছিল ইনকিলাব। ছোট বড় ছবিতে রাজ কাপুর কাজ করতে থাকেন আর ফের সাথ পান কেদার শর্মাজির। কেদার শর্মাজি একটা ছবি ডাইরেক্ট করছিলেন, যে ছবিতে রাজ কাপুরকে নিয়েছিলেন, কিন্তু রাজজি বারবার চেষ্টা করেও ঠিকভাবে অভিনয় করতে পারছিলেন না। তখন তিনি খুব রেগে যান এবং পরে কেদার শর্মাজির খুব খারাপ লাগে। তখন তিনি ভাবেন রাজ কাপুরকে এক সুযোগ দেওয়া উচিত, তিনি হিরো হতে চান। তারপর কেদার শর্মাজি ছবি বানান 1947 সালে নীলকমল, যাতে তাকে মধুবালার সাথে অভিনয় করতে দেখা যায়। 1948 সাল আসতে আসতে রাজ কাপুরের 24 বছর বয়স হয় আর তিনি ঠিক করেন নিজেই ছবি বানাবেন। তখন রাজজির বাবা মা খুব বোঝান যে পয়সা ছাড়া ছবি বানানো যায় না। তখন কিছু লোকের কাছ থেকে টাকা ধার করে কোনোভাবে পয়সা জোগাড় করে তিনি ছবি বানান। ছবির নাম ছিল আগ। এই ছবি সেইভাবে বক্স অফিসে চলেনি, কিন্তু এই ছবি দেখে সবাই বুঝে গিয়েছিলেন যে তিনি ছবি বানাতে পারেন। রাজ কাপুর একদিকে অভিনেতা হিসাবে কাজ করছিলেন আর অন্যদিকে তিনি ডিরেক্টর হিসাবেও কাজ করতে থাকেন। আর তিনি আর.কে. ব্যানার বানিয়ে ফেলেন। বরসাত ছবি বানানোর পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খ্যাতির শীর্ষে চলে যান। নার্গিসজির সাথে রাজ কাপুরের এক দৃশ্য ছিল, যেটা পরে গিয়ে আর.কে. ব্যানারের লোগো বানানো হয়। ফের রাজ কাপুরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি অভিনেতা, পরিচালক আর নির্মাতা হিসাবে কাজ করতে থাকেন। আর তিনি স্বপ্ন দেখেন নিজের স্টুডিও বানাবেন। তখন তার স্ত্রী বলেন, স্টুডিও বানানোর কথা ভাবছেন, কিন্তু প্রথমে নিজের বাড়ি থাকা প্রয়োজন। আর তখন রাজজি বলেন, দেখো কৃষ্ণা, যাদের বাড়ি হয় তাদের স্টুডিও হয় না, আর যাদের স্টুডিও থাকে তাদের বাড়ি অবশ্যই হয়।
প্রথমে আর কে স্টুডিওতে ছাদ ছিল না। রাজজি পরিশ্রম করতে থাকেন, দিনরাত শুটিং করতে থাকেন, আর ধীরে ধীরে আর কে স্টুডিওতে ছাদ হয়। রাজ কাপুরজির ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হতে থাকে, যেমন আবারা, শ্রী 420, চোরি চোরি, অথবা জাগতে রহো, অথবা জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। রাজ কাপুরজিকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়, আর তিনি একের পর এক সুপারহিট ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিতে থাকেন, যেমন বুট পালিশ আর আব দিল্লি দূর নেহি। রাজ কাপুরের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় কৃষ্ণা খান্নার সাথে। বিবাহ হয় 1946 সালে, আর এইভাবে রাজেন্দ্রনাথ, প্রেমনাথ আর নরেন্দ্রনাথ তার শালা হয়ে যান, কারণ এদেরই বোনকে বিবাহ করেন রাজজি। পরে প্রেম চোপড়াও তার শালা হন। কৃষ্ণাজির ছোট বোন উমাজির সাথে বিবাহ হয় প্রেম চোপড়ার সাথে। রাজ কাপুরজি থিয়েটারে খুব নাম করেছিলেন, আর ছবিতে অভিনয় করেও খুব জনপ্রিয় হয়েছিলেন। আর অন্যদিকে প্রডিউসার ডিরেক্টর হিসাবেও জনপ্রিয় ছবি বানিয়েছিলেন। আর তার এক টিম ছিল, যেমন সুরকার শঙ্কর জয়কিষাণ, গীতকার শৈলেন্দ্র আর হসরত জয়পুরি। আর লেখক ছিলেন খ্বাজা আহমেদ আব্বাসজি আর ডিপি স্যাঠেজি। আর রাজজির আওয়াজ হন মুকেশ আর মান্না দে। মুকেশজি কিছুদিন অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন মান্না দে রাজজির গলায় কিছু গান প্লেব্যাক করেন, যে গান ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয়, তা ছবি 420 হোক অথবা চোরি চোরি। রাজ কাপুরজি নিজের ছেলেদের বলতেন, যদি ছবিতে কাজ করতে চাও তবে আর কে স্টুডিওতে কাজ করবে না, প্রথমে অন্য স্টুডিওতে কাজ শিখবে, তারপর আর কে ব্যানারে কাজ করবে। এই কথা সব ছেলেরা শুনেছিলেন। বড় ছেলে রণধীর কাপুর, মেজো ছেলে ঋষি কাপুর আর ছোট ছেলে রাজীব কাপুর, আর মেয়ে রিমা আর ঋতু অভিনয় থেকে দূরে ছিলেন। যদিও রাজ কাপুরজির নাতনিরা প্রমাণ করে দিয়েছিলেন কাপুর বংশের মেয়েরাও ছবিতে অভিনয় করতে পারেন, এবং তার দুই ছেলের বৌমারা ববিতা আর নিতু সিং অভিনেত্রী ছিলেন। 60-এর দশকের শেষের দিক আস্তে আস্তে রাজ কাপুর ঠিক করেন তিনি এমন একটা ছবি বানাবেন যেটা তার জীবনের উপর আধারিত হবে। ছবির নাম মেরা নাম জোকার। রাজ কাপুরের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে চায়না আর রাশিয়াতে। আর রাশিয়ান সার্কাসের অনেক শিল্পীকে মেরা নাম জোকার ছবিতে অভিনয় করতে দেখা যায়। মেরা নাম জোকার ছবিতে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়, কিন্তু যেটা আশা করা হয়েছিল সেইভাবে এই ছবি চলেনি। এটা সেই ছবি ছিল যে ছবিতে দুবার ইন্টারভেল ছিল। রাজ কাপুর নিরাশ হন, খুব দুঃখ পান, আর অনেক কিছু নিলাম হয়। মনে হয় রাজ কাপুর আর উঠে দাঁড়াতে পারবেন না। আর ঠিক এরপর রাজজি তার রাইটার টিমকে বলেন, একটা এমন গল্প লেখো যেটা মেরা নাম জোকারের প্রথম ভাগের উপর আধারিত হবে, যাতে হিরো হবে আমার ছেলে চিন্টু অর্থাৎ ঋষি কাপুর, আর হিরোইন হবে এক নতুন মেয়ে ডিম্পল কবাডিয়া। ছবির নাম ছিল ববি। এই ছবির সঙ্গীত দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল আর গান লিখেছিলেন আনন্দ বক্সি। ছবি ববি সুপারহিট হয়। মেরা নাম জোকার ছবি করে তিনি যে কষ্ট পেয়েছিলেন সেই কষ্ট দূর হয় এবং ববি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার ডুপার হিট হয়। কিন্তু আগে গিয়ে মেরা নাম জোকার ছবিও জনপ্রিয় হয় এবং এই ছবির প্রশংসা হয় এবং রাজ কাপুরের পরিবার গর্বিত হয়। রাজ কাপুরকে অনেকবার রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হয়। রাজ কাপুরের নাতিকে রাজ কাপুরের নাম দেওয়া হয় রণবীর কাপুর। রাজ কাপুরের ডাইরেকশনে পরিবারের অনেকে কাজ করেছেন, পৃথ্বীরাজ কাপুর, শশী কাপুর, শামী কাপুর, ঋষি কাপুর আর রাজ কাপুর।
ধীরে ধীরে সেই সময় এলো যখন রাজ কাপুরজিকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হলো। সেই সময় রাজ কাপুর শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। ভারতের মাননীয় প্রেসিডেন্ট নিজেই এসে তাকে সম্মানিত করেন। সাল ছিল 1988, আর তখনই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। আর 2রা জুন 1988 সালে রাজ কাপুর আমাদের ছেড়ে চলে যান। তিনি একটা ছবি আরম্ভ করেছিলেন, ছবির নাম ছিল হেনা, যেটা তার ছেলেরা শেষ করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে রাজ কাপুরের মতো শোম্যান কেউ ছিল না হবে।